ধরে নিন ভারত আর বাংলাদেশের তিক্ত সম্পর্কের মধ্যে কিছুটা মিষ্টতা চলে এসেছে। খবর বেরিয়ে আসছে ভারত বাংলাদেশের 95 জন মৎস্যজীবী আর 6 জন নাবিককে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তারিখও তৈরি হয়ে গেছে, যেটা হচ্ছে 5ই জানুয়ারি। এই মৎস্যজীবীগুলো 3 মাসের বেশি সময় ধরে ভারতের জেলে বন্ধ ছিল। বাংলাদেশের নৌসেনা ওদেরকে ধরেছিল মাছ ধরা চুরি করার অপরাধে। তো সেম ভাবে ভারত ও বাংলাদেশ দুজনেই 50 জন করে মৎস্যজীবীকে ছেড়ে দেবে, যারা ভারতে মাছ চুরি করতে এসে ধরা পড়ে। এর সাথে সাথে তাদের নাবিকগুলোকেও ছাড়া হবে, যেন সেই সমস্ত লোকগুলো আবারও তাদের কাজকামকে চালু করতে পারে আর সুন্দর জীবনযাপনকে করতে পারে। কিন্তু এখানে নৌকা ছাড়া তাদের কাজটা আবার চলবে কি করে? আর এই স্তরে পৌঁছানোর জন্য দুই দেশের নাবিকদের মধ্যে একটি উচ্চ লেভেলের বৈঠক হয়। অবশেষে একটি বড় পদক্ষেপ ওঠানো হয়েছে, যেটিতে বাংলাদেশের তরফ থেকে ভারতের মৎস্যজীবীদের উপর যে কেসকে লাগানো ছিল সেটাও তুলে নিচ্ছে, প্লাস নৌকাকেও ফেরত দেবে। কিন্তু এই হঠাৎ পরিবর্তন কেন? দেখুন, বাংলাদেশের রাজনীতিতে বড় পরিবর্তন আসে, আর এরপরেই কিন্তু দুই দেশের মাঝে সম্পর্ক খারাপ হয়। এর উপর আবার বাংলাদেশের আর্মি চিফ তাদের একটা স্টেটমেন্টকেও দিয়েছে ভারতকে নিয়ে, যে ভারতের হিতে ক্ষতি করার ইচ্ছা আমাদের নেই। স্টেটমেন্ট এমন সময় বেরিয়ে আসছে যখন ওই দেশের কিছু উগ্রবাদী নেতা দুই দেশের মাঝে সম্পর্ক উগ্র স্টেটমেন্ট দিয়ে খারাপ করছে। তারা চীনকে নিয়ে বলেছে চীন তাদের পার্টনার, এর সাথে সাথে ভারতকে সম্মান করা উচিত। দেখে মনে হচ্ছে বাংলাদেশ এটা বুঝতে পারছে যে ভারতের সাথে সম্পর্ক খারাপ করা তাদের জন্য বড় ক্ষতি। মৎস্যজীবীদের ছেড়ে দেওয়া আর তাদের নৌকা ফেরত দেওয়া এই বদলানো একটা বড় অংশ। 31শে ডিসেম্বরের দিন, যেটি বাংলাদেশের সাধারণ দিনের মতো ছিল না, এই দিনটা বাংলাদেশের ঘরের ভেতরে নতুন কোনো কাহিনীকে লিখেছিল। ঢাকার রাস্তাতে সেদিন হাজার হাজার লোক জড়ো হয়েছিল, আর ঘরের ভেতরে পরিস্থিতি গরম হয়ে যায়। প্রথমের দিকে মনে হয় যে সমস্ত লোকগুলো পুরনো জখমকে মনে করে শেখ হাসিনাকে ফেরানোর দাবিতে এসেছে, কিন্তু আসল খেলা তো হচ্ছিল পর্দার পিছনে। কেননা যে ভিড় দেখা যাচ্ছিল সেটার উদ্দেশ্য শুধু প্রতিবাদ করাই নয়, এর পেছনে একটি বড় যোজনা ছিল। এবার ভাবুন, পুরনো সংবিধানকে সরানো আর রাষ্ট্রপতি আর আর্মি চিফের পদে বসে থাকা লোকগুলোকে সরানোর দাবি তুলছিল তারা। কিন্তু এই দাবি শুধু দেখানোর জন্য ছিল। তাদের ইচ্ছা সবকিছু এক ব্যক্তির হাতে তুলে দেওয়া। 31শে ডিসেম্বরের প্রোটেস্ট এটি শুধুমাত্র একটি লোক দেখানো, কিন্তু আসল উদ্দেশ্য ছিল অন্য কিছু। কিন্তু তারা যে পরিমাণ ভেবেছিল যে সংখ্যায় তাদের বিরুদ্ধে প্রোটেস্ট হবে, সেটা তো হয়নি, বরং তাদের একটা বড় ঝটকা দিয়েছে। কিন্তু প্রশ্ন ওঠে যে হঠাৎ এখন এই সমস্ত কিছু কেন হচ্ছে? বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তন এই সবকিছুর পেছনে আসল কারণটা কি? বাংলাদেশের আর্মি চিফ রিসেন্ট যে স্টেটমেন্ট দিয়েছে, উনি কোন প্রেসারে ছিল, আর তার স্টেটমেন্টে বা কিসের দিকে ইশারা করে? এই পুরো ঘটনাকে বোঝার জন্য এর আরো গভীরে যেতেই হবে। যেটা হচ্ছে সেটা শুধু রাজনীতি পরিবর্তন নয়, বরং ক্ষমতায় আসার জন্য সবকিছু করা। দেখলে বুঝবেন তাদের দেশের ঘরের ভেতরে প্রতিবাদ জোশ তো ছিলই, কিন্তু রিয়েল গ্রাউন্ডের প্রতিবাদ অন্য কিছু বলে। লোকেদের একসঙ্গে করার যে প্ল্যানটা সেটা তো ঠিকঠাকই ছিল, কিন্তু পয়সার কমতিতে তাদের খেলাটাকে পুরো ভেঙে দেয়। কিছু লোক তো প্রকাশ্যে বলতে শুরু করে যে আমরা আমাদের কাজকাম বাদকে ফেলে দিয়ে এসে যদি আমরা যুক্ত হই, তাহলে আমাদের ভরপাইকে কে দেবে? কেননা যে পয়সা বাইরে থেকে আসার কথা ছিল সেটা কোথাও না কোথাও আটকে গেছে। কেননা বলা হচ্ছে যে অর্কেস্ট্রা ছিল তাদের প্ল্যান বদলে গেছে, আর ফান্ডিং আসা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এমনকি খালেদা জিয়ার পার্টি মানে বিএনপি এই প্রতিবাদ থেকে তারা তাদের হাতকেও তুলে নেয়। তাদের তর্ক এটাই ছিল, যদি পুরনো সংবিধানকে সরিয়ে দেয় তাহলে ভোট করার আশায় সম্পূর্ণ শেষ হয়ে যাবে। ভোট ছাড়াই ক্ষমতা আসার ইচ্ছে কিভাবে পূরণ হবে? বিএনপি যদিও বর্তমান প্রেসিডেন্ট আর্মি চিফের কাছে থেকে আর কোনো রকম সহানুভূতি আসেনি, কিন্তু তারা এটা স্পষ্ট দেখতে পাচ্ছে যে ভোট ফলে বা ভোট নির্বাচনে একমাত্র তাদেরকে পুনরায় ক্ষমতা আনলেও আনতে পারে। যেখানে ইউনূসের লক্ষ্য তো একদম স্পষ্ট, যে ভোট করে নিজেদের ক্ষমতাকে কায়েম রাখা। কেননা তার পেছনে যে কট্টরবাদী ব্যক্তি বা তত্ত্বরা আছে, তারা আরো বেশি করে ক্ষমতা দিচ্ছে যেন সামনের দিনে আরো একটি আলাদা প্রভাবকে দেখাতে পারে। 31শে ডিসেম্বরের প্রোটেস্টে সবকিছু স্পষ্ট দেখা গেছে। যদিও এটাও সত্য যে এই প্রোটেস্টটা ছিল অ্যান্টি হাসিনার অ্যান্টি আওয়ামী লীগকে নাড়াকে লাগিয়ে সামনে এগিয়ে যাওয়া। কিন্তু কথা এখানে শেষ হচ্ছে না। প্রোটেস্টের সময় একটি নতুন বাংলাদেশের কথা উঠে আসে। নতুন বাংলাদেশটা কেমন হবে, এটা যেন কেউ ভয় না পায়, কট্টরবাদী মত নিয়ে যেন চলতে পারে। আর এর স্পষ্ট ইশারা ছিল ভারতের দিকে। প্রোটেস্টের লিডার এমন ভাবে এটাকে প্রকাশ করে যেন এটা মনে হচ্ছে তাদের নতুন স্বপ্ন। কিন্তু ইতিহাস প্রমাণ আছে যে এমন স্বপ্ন কখন আর কিভাবে পূরণ হয়। যেমনটা আপনারা ইমরান খানের কাহিনী তো অবশ্যই পাকিস্তানে দেখেছেন। তবে প্রশ্ন একটাই, যে বাংলাদেশের নতুন স্বপ্ন কি তাদের মতো অবস্থায় দাঁড়িয়ে আছে? তবে সবকিছুর আগে যাবার আগে আপনারা সবকিছু স্পষ্ট দেখতে তো অবশ্যই পাবেন যে বিরোধ প্রদর্শন কোন দিকে যায়, আর এদের মধ্যে কি এতটা দম আছে যে বড় পরিবর্তনকে আনতে পারবে।
তবে কথা এখানে স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে যে বাংলাদেশের আর্মি চিফ জেনারেল ওয়াকারুজ্জামান ইন্টারভিউয়ের মাধ্যমে একটি বড় মেসেজ দেওয়ার চেষ্টা করে। তাদের প্রথম আলো পত্রিকাতে দেওয়া ইন্টারভিউ, এই প্রথম আলো মিডিয়াকে প্রো ইন্ডিয়া প্রো হাসিনা বলে সম্বোধিত করা হয়েছে, যেখানে আর্মি চিফ তার বক্তব্যকে স্পষ্টভাবে রেখেছে। উনি স্পষ্টভাবে বলেছেন, বাংলাদেশ ভারতের খিলাফ এমন কোনো পদক্ষেপকে ওঠাবে না যেটিতে ভারতের রণনীতিতে প্রবলেম হয়। উনি এটাও মনে করেন যে ভারত আর বাংলাদেশের সম্পর্ক গিভ অ্যান্ড টেকের উপর আধারিত। ভারত বাংলাদেশে নিবেশ করে আর বাংলাদেশ ভারত থেকে জিনিসকে কেনে। এই সাঝেদারি দুটো দেশের জন্য জরুরি আর এটাকে নিষ্পক্ষ রাখা উচিত। আর্মি চিফ সেই সমস্ত জিনিসগুলোকেও দূর করার চেষ্টা করছে যে ভারত বাংলাদেশের উপর ভারী আর ভারত বাংলাদেশকে দাবানোর চেষ্টা করছে। ওনার বক্তব্য ছিল, আজকের দিনে তো দুই দেশের সম্পর্ক হচ্ছে সমান সমান, দুই দেশের তো একে অপরের প্রয়োজন। উনি জোর দিয়ে ওটাও বলেছেন, বাংলাদেশের ধারণা ভারত বাংলাদেশকে ম্যানিপুলেট করার চেষ্টা করছে, যেটা সম্পূর্ণ ভুল। উনি নর্থ ইস্ট ইন্ডিয়ার নাম নিয়ে বলেছে যে যেখানে বাংলাদেশ এমন কোনো পদক্ষেপ ওঠাবে না যেটি ভারতের রণনীতির খিলাফ হয়। এটার সাথে সাথে উনি এটাও আশা করেছেন যে ভারতে এমন কিছু যেন না করে যেন বাংলাদেশের হিতে কোনো লোকসান না হয়। ওনার স্টেটমেন্টে এটা স্পষ্ট যে দুই দেশকে একে অপরকে সম্মান করা উচিত আর নিজেদের কাজে সন্তুলন রাখা উচিত। তবে প্রশ্ন এখন এটা ওঠে যে এই স্টেটমেন্ট শুধুমাত্র কি একটি সাফাই, না এর পিছনে একটি বড় রহস্য লুকিয়ে আছে? আর এটিকে বোঝানোর জন্য আপনাদের আরো কিছুটা ঘটনাকে বলতে হবে। আর এই সব কিছু আর এখনকার এই সম্পর্ককে আরো অনেক কিছু তুলে ধরে। আর্মি চিফ তারা ভারতের সাথে সম্পর্ককে স্পষ্ট করে জানিয়েছে যে নর্থ ইস্টের জায়গাটি ঠিক রাখা দুটো দেশের জন্য জরুরি। আর এমনটা যদি না হয় তাহলে চিটাগাং, হিলট্রাক আর মিয়ানমারের বর্ডারের মতো এলাকাগুলোতে অস্থিরতা সেখানে আরো বাড়তে পারে। এই ব্যাপারটিকে রেখাঙ্কিত করেছে যে বর্ডারের শান্তিকে কায়েম রাখা সব থেকে বেশি জরুরি। বর্ডারে গুলি চালানো আর অবৈধভাবে প্রবেশকে নিয়ে কথা বলার সময় উনি বলেছেন যে যতক্ষণ পর্যন্ত নিয়মকে মানা হয় ততক্ষণ পর্যন্ত শান্তি বজায় থাকে, কিন্তু যদি আতঙ্কবাদীকে বাড়ানো হয় তাহলে কারবাই অবশ্যই হবে। উনি তো এটাও যুক্ত করেছেন যে ফেয়ার ওয়াটার শেয়ারিং আর নিষ্পক্ষ সম্পর্ক থাকা উচিত, যেটি দুটো দেশের হিতে রয়েছে। অপরদিকে চীনকে নিয়েও তাদের বক্তব্য স্পষ্ট যে বাংলাদেশ চীনের থেকে অল্প দামে অস্ত্রকে এই কারণে কিনছে যেটি তাদের দেশের জন্য আর তাদের অর্থনীতির জন্য একদম সুইটেবল। এটা স্বীকার করেছে যে চীন তাদের দেশের বিকাশের জন্য একটি গুরুত্বপূর্ণ ভাগিদার। এমনকি তারা চীনের বিদেশ নীতিকে স্বতন্ত্র স্বীকার করে সংকেত দিয়েছে যে তারা ইউনেস্কো সমর্থন করে। ইউনেস্কোর সমর্থনে আর্মি চিফ পরিষ্কার বলে দিয়েছে বাংলাদেশের সেনা সম্পূর্ণভাবে তাকে সমর্থন করবে, আর এটা তাদের জন্য অস্থায়ী সরকার হোক না কেন, কেননা তাদের দেশের লোকের সুবিধার জন্য এই সমর্থন চালু থাকবে। তবে এই সবকিছু কথার মধ্যে এটা ওঠে যে বাংলাদেশের ভবিষ্যতে রাজনীতি আর তাদের অবস্থা কোন দিকে যাবে, আর সামনের দিন এটা বলে দেবে যে তাদের অবস্থা, তাদের পরিস্থিতি তাদেরকে কোন জায়গায় দাঁড় করিয়ে দেয়। বন্ধুরা, পুরো পরিস্থিতির উপর আপনাদের কি মতামত সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।